2020 সালের আজকের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের থেকে চিরবিদায় নেন তিনি বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যম অগ্রদূত মরহুম নুরুল ইসলামের আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। ৭১-এর রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, যিনি যুদ্ধের শেষে দেশে এসে একটি উন্নত, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুরু করেছিলেন তার নতুন লড়াই। 1974 সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের শিল্প খাতে সৃষ্টি করেন এক নতুন ইতিহাস। পর্যায়ক্রমে তিনি গড়েছেন অসংখ্য শিল্প প্রতিষ্ঠান, যা লক্ষ মানুষের কর্মসংস্থান ও দেশের অর্থনীতিতে রেখেছে বিশাল অবদান। শুধু শিল্প নয়, গণমাধ্যমেও রেখে গেছেন তিনি অবদান। প্রতিষ্ঠা করেন দেশের অন্যতম শীর্ষ পত্রিকা দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশন। তিনি বিশ্বাস করতেন, দেশকে ভালোবেসে যদি কেউ এগোয়, তাহলে পথ তৈরি হয় আপনাতেই। মরহুম নুরুল ইসলাম রেখে গেছেন অসাধারণ জীবনগাথা, রেখে গেছেন একটি প্রগতিশীল শিল্প সাম্রাজ্য। আজ তার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে যমুনা পরিবার, কর্মী, কর্মচারী সহ সারা দেশে শ্রদ্ধায় স্মরণ করছে এই মহান মানুষটিকে। তার স্বপ্নের ধারাবাহিকতায় যমুনা গ্রুপ এগিয়ে চলেছে দেশ গঠনের ব্রত নিয়ে। শ্রদ্ধা, ভালোবাসা আর গভীর কৃতজ্ঞতায় আপনাকে স্মরণ করছি আমরা। তার এগিয়ে চলায় অসংখ্য মানুষকে তিনি তার কাছে টেনেছিলেন, যাদের মাঝের সততা, মেধা, মননশীলতা এবং সৃষ্টিশীল সুপ্ত সত্তাকে তিনি নিজ চোখে কেমন অদ্ভুতভাবে উপলব্ধি করতে পারেন। তাদেরই একজন, তার সাথে খুব কাছ থেকে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে কাজ করা একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত আছেন। তার সাথে আপনাদের আলাপ করিয়ে দিতে চাই। আপনাদের অনেকেরই পরিচিত, আমাদের শ্রদ্ধা ভালোবাসার একজন, আমাদের BM জাহাঙ্গীর, যিনি উপ সম্পাদক দৈনিক যুগান্তর। উনি একজন গণমাধ্যম কর্মী, সাংবাদিক, লেখক, কলামিস্ট, অনেকভাবেই শিরোনাম দেওয়া যায়। তবে আজ যে বিষয়ে আপনাকে পরিচয় করে দিতে চাই, জনাব নুরুল ইসলামের সবচেয়ে কাছ থেকে দেখা একজন মানুষ আপনি। একটু আপনার দৃষ্টি দিয়ে মূল্যায়নটা শুনতে চাই। একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার যে গল্পটা, এবং যে গল্পের মূল নায়ক বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট শিল্পপতি জনাব নুরুল ইসলাম, কি এমন দেখেছেন তার মধ্যে যে জন্য তাকে অদ্বিতীয়, ব্যতিক্রম আপনার কাছে মনে হয়েছে? ধন্যবাদ। আজকের এই দিনে আমাদের চেয়ারম্যান স্যারকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়, ভালোবাসায়, এবং তিনি যাতে পরকালে ভালো থাকেন তার জন্য সেই দোয়া আল্লাহর কাছে কামনা করি। আমি যুগান্তরে কাজ করি দীর্ঘ 23 বছর। তার মধ্যে আমার সৌভাগ্য হয়েছিল যে এই মানুষটির সঙ্গে আমি এক যুগের বেশি আমি খুব কাছ থেকে তার সাথে মিশেছি আর কি। আমার খুব সৌভাগ্য, আমি মনে করি যে আমার জীবদ্দশা যদি আমি এই লোকটির সঙ্গে আমি মিশার সুযোগ না পেতাম, তাহলে আমার জীবন অনেকখানি অপূর্ণ থেকে যেত। এটা আল্লাহর ইচ্ছা যে চেয়ারম্যান স্যারের পরিবারের বাইরে যদি কেউ থাকে, তার মধ্যে একজন আমি বলতে পারি যে উনি আমাকে একেবারেই আপন করে নিয়েছিলেন। ওনার সাথে আমার মেশা এমন ছিল, শুধু একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে কোনো সাপ্তাহিক ছুটি ছিল না। আমি 12 বছরের মধ্যে ওনার সাথে প্রতিদিনই মিটিং করতাম 1 ঘন্টা, ফিক্সড মিটিং, বিকালবেলা 4টা থেকে 5টা, ইভেন শুক্রবারও। এই সম্পর্কটা আমি ওনার কর্মচারী, এমপ্লয়ি, এই জায়গা ছাপিয়ে একটার সময় একেবারেই এমন একটা জায়গায় আমরা চলে গিয়েছিলাম যেখানে কোনো ভেদাভেদ ছিল না। উনি তো আপনারা জানেন যে শুক্রবারের দিনও কাজ পাগল মানুষ, কর্মবীর, উনি শুক্রবারে ভিজিট করতেন হবিগঞ্জ ফ্যাক্টরি এবং শনিবারে করতেন হচ্ছে গাজীপুরে যেতেন। তো শুক্রবারে যখন উনি সকালে ভোরবেলা 7টার সময় রওনা দিতেন সড়ক পথে, এবং সেখান থেকে উনি আসতেন বিকাল 3টা, 3:30টার মধ্যে চলে আসতেন। কী কারণে? 4টার সময় আমার মিটিং ফিক্স ছিল প্রতিদিন। শুক্রবার যেহেতু আমাদের হেড অফিস বন্ধ, তো 4টার সময় আমাদের হোলসেল ক্লাব চালু হওয়ার আগে যমুনা যে আমাদের সিনেমা হল, এখানে ব্ল্যাকবাস্টার সিনেমাস, এখানে একটা দেখবেন ঢুকি বাম পাশে ভিআইপি লাউঞ্জ। এই ভিআইপি লাউঞ্জে প্রতি শুক্রবার বিকাল 4টা মানে আমি এবং চেয়ারম্যান স্যার আসি। তো যাই হোক,
ওনার ব্যক্তি জীবন। এবং উনি করোনার সময় যদি ভুল না করি জাহাঙ্গীর ভাই, উনি তাই করেছেন, করোনার সময় নিয়মিত অফিস করেছেন, যেটা তার ঝুঁকি তিনি জানতেন, তবুও তিনি এই যে কর্মী বান্ধব একটা চমৎকার মানসিকতার মানুষ। কেন ওনার বিষয়ে এত বেশি জানি ফিল করি, এই জায়গাটা একটু দর্শকদের আপনাদের বলে রাখতে চাই শুরুতে, তাহলেই বোঝা যাবে যে ইভেন যখন উনি করোনা আক্রান্ত হয়ে হসপিটালে গেলেন, ওই দিন ছিল, তখনও আমরা মানা করেছি যে আপনি অফিস করবেন না। উনি রমজানের মধ্যে অস্থির হয়ে গেলেন, আমাকে বারবার বলতেন, তখন তো পুরো একদম লকডাউন। একদিন হঠাৎ বললেন যে তুমি বাসায় চলে আসো। আমি বললাম এখন তো করোনা, যাওয়া যাবে না। আর চলে আসো, তো কিসের করোনা, চলে আসো। তো যেহেতু চেয়ারম্যান স্যার বলছে কিছু করার নাই, তো আমি সঙ্গত কারণে ওনার বাসায় গেলাম। করোনার মধ্যে এই সমস্ত মুখে মাস্ক টাস্ক দিয়ে স্বাভাবিক যাওয়ার পরে তো উনি চলে আসছে। আসার পরে বলল যে মাস্ক খোলো। তারপরে তো মনিকা ম্যাডামকে আমার ডাক দিল, ওনার তো খুব আরেকজন সন্তানদের মধ্যে কাছে ছিলেন। যাই হোক, আমি একটা উদাহরণ দিলাম আর কি, যে ওনার সম্পর্কটা এমন ছিল যে করোনার মধ্যে লকডাউন, এই যে কথা হচ্ছে শুধু ফোনে, কিন্তু দেখা হচ্ছে না, উনি অস্থির, তৃপ্ত না, এরকম হয়ে গেছিল আর কি। তো যাই হোক, আমি মনে করি যে ইভেন যখন উনি করোনা আক্রান্ত হয়ে যখন ভর্তি হলেন, ওই দিনও কিন্তু ছিল রোববার, উনি 12টা পর্যন্ত অফিস করতেন, সকালে হলে আসতেন। আমি বহুবার মানা করেছি, ফ্যামিলির থেকে মানা করেছে যে অফিস করার দরকার নাই, কারণ না আমার সব ফ্যাক্টরি সবই হইতেছে, আমার দেখতে হবে। তো তারপরে আমাকে বললো তাহলে তুমি চলে আসো। আবার আমি চলে আসতাম, তখন বিকালে পড়ে সকালবেলা এসে ওনার সাথে মিটিং করে কখনো 12টা 2টা পর্যন্ত। এবং যেদিন ওনার ধরা পড়ে ওই দিন একসাথেই কিন্তু আমার বেরিয়েছে। এবং ওই দিনই উনি বললো যে এই যে পালস মাপে হাতের মধ্যে অক্সিমিটার, এটা কিনে আনছে, মানে নিয়ে আসছে আর কি, মেপে দেখছে, আমাকেও একটা কিনে দিছে, সবসময় এটা মাপবা। এত কেয়ারিং ছিল যে করোনা থেকে এ করার জন্য। এই একসাথে নেমে গেলাম লিফট, ওটাই ওনার লাস্ট অফিস, এই যমুনা ফিশার পার্কে হেড অফিসে শেষ দিন একসঙ্গে লিফটে নেমে আসলাম। এবং ওনার সাথে আমাদের একটা রুটিন ছিল, বিকাল 4টার মিটিংয়ের করতাম তো হেড অফিসে 1 ঘন্টা। তো এর বাইরে আবার ছিল রাত 8:30 থেকে 9টা। উনি ফোন দিবেই যে আজকে যুগান্তরে কি যাচ্ছে। এই ফাঁকে বলে রাখি, উনি একজন ছিলেন শিল্পপতি, কিন্তু আমি বলি যে উনি একজন বড়ভাবে সাংবাদিক ছিলেন। এত প্রখর নিউজ সেন্স ওনার ছিল, উনি সব ধরতে পারতেন, বুঝতে পারতেন, পালস বুঝতেন, অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন। এবং ওনার জীবদ্দশায় যুগান্তরে অসংখ্য রিপোর্ট ছাপা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ রিপোর্ট। উনার আইডিয়া ব্রিফ করতেন আমাকে। যাই হোক, আসলে ওনার বিষয়ে বলতে গেলে আমি কোথা থেকে শুরু করব? একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। আমরা গণমাধ্যম কর্মীরা প্রচন্ড স্বাধীন চেতা হই, আমরা প্রতিষ্ঠানে বাধা পড়ি না, আমাদের কাছে কর্মটাই আমাদের মুখ্য, যে জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করি ঠিক সে জায়গাটায় আমরা স্থান পরিবর্তন করে চলে যাই। 23 বছর একটি প্রতিষ্ঠানে কাজ করছেন এবং এক যুগের বেশি সময়, যেখানে জনাব নুরুল ইসলাম সম্বন্ধে খুব প্রচলিত, তিনি প্রচণ্ড রাশভারী মানুষ, মেজাজি মানুষ, খুব গম্ভীর প্রকৃতির মানুষ, শাসন করেন। এই একটা জায়গায় কি করে কাজ করলেন, কি করে প্রেমে পড়লেন আপনি তার 23 বছর একটি প্রতিষ্ঠানে? সত্যি এটা অনেকেই হতবাক হয়, আমাদের যমুনা পরিবারের, ইভেন চেয়ারম্যান স্যারের ফ্যামিলি অনেকেই তখন হতবাক হয়ে যেত আর কি, যে এরকম একদম খুবই রাগী, খুবই রাশভারী মানুষের সাথে আমি কিভাবে মিশে যাই। ইভেন এমন ঘটনা ঘটতো যে অনেক বিষয় আমাকেই বলতো যে তুমি তোমার চেয়ারম্যান স্যারকে একটু বলো, বুঝাও। এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে কাকতালীয়। উনিও কেমনভাবে, উনি মানুষ চিনতেন, সাংঘাতিক মানুষ চিনতেন, আর সেই কারণেই ওনার সাথে এক ধরনের সম্পর্ক হয়ে যায়। উনি যেমন আমাকে চিনতেন, আমি চিনতাম, বুঝতাম ওনাকে আর কি, এভাবেই একটা সম্পর্ক হয়ে গেছে। যে কারণে দেখেন, যখন উনি হাসপাতালে ভর্তি হলেন, যেই দিন, ওই দিন তো আমরা নিয়ে গেলাম, উনি তখন তো ওনাকে করে নিয়ে ভর্তি করালো আর কি, ওনার তখন জ্ঞান ফেরে নাই। যখন পরের দিন পিয়ন আজিজকে দিয়ে খবর দিল যে আমি যেন যাই ওখানে দেখা করতে, এবং আমাকে ডিজিএম জাহাঙ্গীর, ইভেন আরও একজন আমাদের যে প্রোটোকলের, সে বলল যে চেয়ারম্যান স্যার আপনাকে যাইতে বলছে। তো তারপরের দিন আমি দুপুর 2টার সময় গেলাম ওনার ওখানে। এটাই কিন্তু ওনার সরাসরি শেষ দেখা আর কি।
তো আমি গেলাম, দেখা করলাম। এটা একটু বলিস দর্শকদের জন্য, খুব বড় স্মৃতি, মানুষের মনে মনে থাকবে। আমি তখন তো ওই যে সমস্ত ড্রেস পরতে দেরি হইতেছে সিরিয়াল দিয়ে ইভাকে হাসপাতালে। তো চেয়ারম্যান স্যার বলতেছে পিয়নদেরকে, কি ব্যাপার আসতে দেরি হচ্ছে না তখন? তো আমি তো এই সিরিয়ালে আসি, পরে তো গেলাম। তো এমন একটা হাসি দিল, একটা হাসিতেই আমার মানে চিন্তা করুন, উনি কিন্তু এই যে বলেন রাশভারী মানুষ, আসলে ওনাকে যারা খুব কাছ থেকে দেখেছে, উনি শিশুর মতো একটা ওনার মন আছে, একদম শিশুর মতো মন। উনি রাগটা দেখাতেন কাদের পরে জানেন? যারা কাজ করতেন না, ফাঁকিবাজি করতেন, মিথ্যা কথা বলতেন, তাদের প্রতি ওনার রাগ ছিল। যারা কাজের মানুষ, কাজ করতেন, কাজ পাগল, তাদেরকে উনি একেবারে প্রাণ দিয়ে বুক দিয়ে ভালোবাসতেন। আমাদের ফাহিম ভাই, যমুনা টিভির সিইও, ওনাকেও কিন্তু যারা কাজের লোক। তো এই হাসপাতালের স্মৃতিটা বলি আমি। তো আমি বললাম যে আপনার শরীরে কী অবস্থা? না, সুস্থ হয়ে যাওয়ার সমস্যা নাই। দেখো না, হঠাৎ করে আমার এই বিষয়টা হলো আর কি, তোমার সাথে গেলাম, এখন কি অবস্থা আপনার? না, একটু কোমরে ব্যথা আছে, সমস্যা নাই, কালকে চলে আসবো, চিন্তা করো না। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি তাহলে শরীরের দিক খেয়াল রাখেন, আপনি সুস্থ হন, চিন্তা করেন না। তো কালকে কখন আসবেন? কারণ এরা আমার ছাড়লে যদি এখন চলে যাবো, এরা আমাকে ছাড়তে চাচ্ছে না। তো এইভাবে ওনার সাথে প্রায় আধা ঘন্টা কথাবার্তা। এর মধ্যে বলো দেশের খবর কি, আজকে নিউজ কি আছে, এর মধ্যেই নানান রকম অফিসের খোঁজ খবর। ইভেন তখন সম্ভবত ভারতের কার্গিল সীমান্ত যুদ্ধ হচ্ছে, বল ওটার খবর কি। আশ্চর্য, একেবারে হাসি মুখে ওনাকে ওনার সাথে কথা বলে আমি ওনাকে বললো যে আমি একটু দেখো, একটু গরম, আমার একটু খাইতে মন চাই, একটু খাওয়া দাওয়া রেস্ট্রিকশন, না সমস্যা নাই, আমি বলে দিচ্ছি, এখনই আপনি যা খাইতে চাইবেন সব আপনাকে দিবে আর কি, আপনার একটু স্পাইসি খাইতে। যাই হোক, এই কথাবার্তা বলে ওনাকে করে উনি আমার হাতে হাত দিল, ঠিক আছে জাহাঙ্গীর তুমি যাও, আমি ফোনটা রেখে আসছি, তো কালকে আসছি, তোমার সাথে ফোন আনতে বলছি, তোমার সাথে ফোনে কথা হবে। এরপরে দিন বিকাল নাগাদ ধরা পড়লো যে ওনার করোনা হয়েছে। এরপরে প্রতিদিন ওই ইভার কেয়ার হাসপাতালে থাকা অবস্থাও প্রতিদিন উনি আবার একই নিয়ম করে আমাকে ফোন দিতেন, বলো জাহাঙ্গীর এখন একটা সিস্টেম করি, 3বার ফোন দিব। কয়টায়? সকাল 11টায়। টাইম মেনটেন করতে সাংঘাতিক, কিন্তু সময় জ্ঞান ছিল একেবারে অসম্ভব। ওনার জীবনে সফলতার একটা বড় হলো সময়, এটা আমি শিখেছি ওনার কাছ থেকে। তো এই করোনার সময় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সকাল 11টায়, 11টায় উনি ফোন দিতেন, বিকাল 3টা থেকে 4টার মধ্যে, এবং রাত 9টায় ফোন দিতেন। এইভাবে হাসপাতালে থাকা অবস্থায় কন্টিনিউয়াস আমার সাথে ফোনে কথা বলতেন। এর মধ্যে আমার করোনা ধরা পড়লো। ওনার প্রতিদিন খবর নিতেন আমাকে যে তোমার কি অবস্থা। ফাইমবারে বলতেন যে জাহাঙ্গীরের জন্য ডাক্তার ব্যবস্থা করো, তোমাদের যমুনা টিভিতে অনেক ডাক্তার কথা বলতেছে, এদের সবচেয়ে বেস্ট তাকে বলো ওকে অ্যাডভাইস করতে। উনি করোনা হাসপাতালে চিকিৎসা দিন, আবার আমার ব্যাপারে উনি অ্যালার্ট, কি খাচ্ছি না, কি অবস্থা। কিন্তু হঠাৎ যেদিন ওনাকে আইসিইউতে নিয়ে যাবে আর কি, এইটা বোধহয় ভাই খুব, যেহেতু আবেগঘন বিষয়টি আমাদের একটু বিস্তরভাবে শুনতে চাই, একটা বিরতি নিয়ে নেই, তারপর আমরা এসে শুনছি। দর্শক দেখছেন সকালের বাংলাদেশের এই আয়োজন, ছোট্ট একটা বিরতির ওপারেই ফিরছি। স্বাগত একবার, দেখছেন সকালের বাংলাদেশ, জুলহা জুবাইর সাথে আছি মিমি, এবং সেই সাথে আজকে আমাদের এখানে অতিথি হিসেবে আছেন বিএম জাহাঙ্গীর স্যার। আপনার সাথে কথা হচ্ছিল এবং চেয়ারম্যান স্যারকে নিয়ে অনেক কিছুই জানছিলাম, অনেক অজানা তথ্যই আপনি জানাচ্ছিলেন, যেহেতু খুব কাছ থেকে তাকে দেখার সৌভাগ্য আপনার হয়েছে, খুব কাছের মানুষও ছিলেন আপনি বটে, আলোচনায় তা আরও স্পষ্ট। তার একটা স্বপ্ন ছিল যে আধুনিক গণমাধ্যম গড়ে তোলা, এবং সেই স্বপ্ন পূরণে তিনি কাজও করে গেছেন। তার দুটো প্রতিষ্ঠান, যমুনা টেলিভিশন, যুগান্তর। আপনার ধারণা অনুযায়ী বা আপনার মত অনুযায়ী সেই স্বপ্ন পূরণের পথে আমরা কতটা সফল বা সার্থক? পাশে আপনি যে স্মৃতিতে ছিলেন ওনার আইসিইউর সময়কাল, একটা কারণ ওনার বিয়োগের পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিশাল অপপ্রচার চলেছে যে তিনি তার সর্বস্ব বিলিয়ে দিতে চেয়েছেন। একজন আপোষ না করা মানুষকে আমরা দেখে জেনে বড় হয়েছি, প্রায় এক যুগের আমার সাথে যমুনা পরিবারের পথ চলা, তাকে কখনো আপোষ করতে দেখিনি, এবং আবেগকে ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন। সেই বিবেচনায় যদি একটু বলেন। না, আমি যেখানে বিরতির আগে আমি কথা বলছিলাম, এটা খুবই আবেগঘন এবং খুবই শিক্ষণীয়। আমার মনে হয় যে এই যে ওনার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছিল, বন্ধুত্বপূর্ণ, মালিক থেকে কর্মচারী থেকে ছাপিয়ে। আমি পরে এগুলো অ্যানালাইসিস করে দেখি যে ঠিক যেদিন যাবেন আইসিইউতে, তার 2 দিন আগে কিন্তু 2টা ঘটনা ঘটেছে। রাত্রে 2:30টার সময় কল দিয়েছে,
মিস কল দিয়েছে। আমি উঠে আবার কল ব্যাক করছি, বলছে যে কী ব্যাপার। আমি বললাম যে আপনি কল না টেস্ট করলাম, তুমি ঘুমাইছো কিনা, ভালো লাগে না, তুই ঘুমাইছো কিনা। তো আমি পরের দিন আমাদের এখন জিএম জাহাঙ্গীর অ্যাডমিনের, তখন ডিজিএম ছিল, আমি বললাম জাহাঙ্গীর ভাই কাল তো চেয়ারম্যান স্যার রাতে বলে আমাকে এভাবে মিস কল দিয়েছিলেন। হ্যাঁ চেয়ারম্যান স্যার কেন, চেয়ারম্যান স্যার আমাকে একবার এরকম মিস কল দিয়েছিলেন। তো পরের দিন আমি বললাম যে আপনার যদি যখন ইচ্ছা আমার ফোন দিবেন, যখন আপনার খারাপ লাগবে, তো ঠিক আছে তুমি ফোন ধরো, আমি যদি রাতে আমার ঘুম না আসে, খারাপ লাগে, তুমি যদি জেগে থাকো ফোন ধরো। তো পরের দিন আবার আমাকে এরকম রাত্রে ওইরকম 2টা বা 3টার দিকে আমাকে ফোন দিয়েছেন। এই জাস্ট আমি বললাম যে আপনি ঘুমানোর চেষ্টা করেন, সমস্যা নাই। এই ঠিক তার পরের দিনই উনি যাবেন আইসিইউতে, এটা কিন্তু আমার জানার কথা না। ওই যে আমাকে সকাল 11টায় ফোন দিতেন, এটাই কিন্তু মিরাকল যে উনি 11টার আগে ওনাকে নিয়ে যাবেন আইসিইউতে। আমিও জানি না, কিন্তু উনিও জানে না। এইটাই সবচেয়ে আমার জীবনের সবচেয়ে একটা আর কি, আমাকে ওই দিন সকাল 9:30 9:35 আমাকে ফোন দিয়েছে। আমার একটু গায়ের লোম এই হলো। তাই আমি বললাম যে হ্যাঁ কী অবস্থা আপনার এখন, আজ সকালে? কারণ না ভালো লাগে না, আপনার একটু আগে ফোন দিলাম নিয়ম ভেঙে। তারপরে আমি তো শুনলাম যে ওনারকে নিয়ে গেছে আইসিইউতে। ওইটাই ছিল আমার সঙ্গে তো ওনার শেষ কথা আর কি, শেষ কথা। তো এইগুলো আমার খুব কঠিন, খুব স্মৃতি, এগুলো আমাকে খুব ভাবায়। আমার কাছে মরে নাই, আমি সবসময় ওনাকে দেখি, অনুভব করি। যমুনা অফিসার পাকে হাঁটে, দেখেন উনি এমন লোক ছিলেন। আমি আপনার কথা আসছি, তার আগে একটু বলি দর্শকদেরকে, যারা এই যমুনা অফিসার পাকে যান, আমি কিন্তু অন্যভাবে দেখি। উনি হাঁটতেন এবং দেখতেন যে কোথাও ময়লা আছে কিনা, দাঁড়ায় যেতেন, ডাক দিতেন ক্লিনারকে, এখানে ক্লিন করো। মানে চিন্তা করা যায়, অদ্ভুত। উনি হাঁটছেন, দেখছেন, যত্নবান মানুষ। এবং কখনো প্রচুর বিত্ত বৈভব সম্পন্ন মানুষকে আমরা দেখি প্রচুর বডিগার্ড নিয়ে ঘুরছে, কখনো চেয়ারম্যান স্যারের ডানে বামে কাউকে আমি অ্যালাউ করতে দেখি। সময় থাকলে অন্য আরো যেটা কথা বলবো, যে উনি কেনাকাটা কিভাবে করতেন, খুব মানুষের জানবে যে একজন এত বড় শিল্পপতি, শেখার আছে ওনার কাছ থেকে। যাই হোক, আপনি প্রশ্ন করছিলেন মিডিয়া নিয়ে, গণমাধ্যম নিয়ে। দেখেন গণমাধ্যম, উনি একমাত্র ব্যক্তি, এটি হলফ করে বলতে পারি এবং তথ্য প্রমাণ দিয়ে বলতে পারি। এটা এমন না যে উনি আজকে নাই, ওনার পক্ষে কিছু কথা আমরা বলছি, বয়ান তৈরি করছি, না, একদম না। এটা বাস্তবতা। আমরা একেবারেই রাস সাক্ষী ওনার। আমাদের সামনেই তো প্রতিনিয়ত কথা বলতেন, এই স্বপ্নের কথা বলতেন। ফাহিম ভাই, আমরা তো খুব কাছে ছিলাম আর কি। দেখেন যুগান্তরের জন্য উনি কি না করেছেন। যুগান্তরের আপোষ করেন নাই, এই জন্য ওনাকে জেল, জুলুম, আর্থিক ক্ষয়ক্ষতি সব মেনে নিয়েছেন, কিন্তু উনি সত্য প্রকাশে কখনো আপোষহীন ছিলেন, সবসময় আপোষ করেন, সবসময় বলতেন সাদাকে সাদা, সাদাকে সাদা। আমরা তো একটা বলি স্লোগান, কিন্তু এটা মিনিট। আমার সঙ্গে অনেক ঘটনা আছে, আমি ওই মন্ত্রীর নাম বলবো না এখন। যুগান্তরের ফ্রন্ট পেজ ছাপা হয়েছিল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিউজ, খুব গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তার মধ্যে নিউজ। তো আমাকে সেই একজন স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করলেন, রাত তখন 8:30 বাজে। আমাকে ওনার এপিএস ধরা দিলেন, বললো স্যার একটু কথা বলবো। আমি বললাম দেন। তাই বললাম বলেন। উনি বললো যে এরকম ভাই, আপনাদের কাগজে একটা রিপোর্ট যাচ্ছে আমাদের একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে। আমি বললাম দেখেন, যদি নিউজের সত্য তথ্যপত্র থাকে তাহলে তো যাবেই। বললো যে একটু যদি সম্ভব হয় আপনারা রিপোর্টটা দিয়েন না। আমি বললাম তাহলে একটা কাজ করেন, আপনি চেয়ারম্যান স্যারকে ফোন দেন। কেন? না, আমি ওনাকে ফোন দেবো না, এটা আপনি একটু বলেন যে আমি ফোন দিয়েছি, এটা আমি রিকোয়েস্ট করেছি, যে আপনি একটু বলেন। চেয়ারম্যান স্যারকে আমি ফোন দিলাম, বললো যে আমাকে একটা ইনশিওর করো, রিপোর্টে সত্য? হ্যাঁ সত্য। নিউজ ছাপবা এবং নিউজ আরো বড় করে ছাপবা। আমি ফোন বন্ধ রাখছি। আমি ফোন বন্ধ, এরকম ঘটনা একদিন না, অসংখ্য। উনি বাংলাদেশে কাউকে ক্ষমা করতেন না। মানে বলছো যে আমি পত্রিকা করেছি, আমি এখান থেকে ব্যবসা করার জন্য না, পত্রিকা করেছি আমার স্বপ্ন ছিল এই পত্রিকা আমার যুগান্তর, আমার যমুনা টেলিভিশন মানুষের কথা বলবে, মানুষের অন্যায় দুর্নীতির কথা বলবে, কষ্টের কথা বলবে। এটার জন্য উনি অনেক অনেক ক্ষতির শিকার হয়েছেন, কাউকে উনি বরদাস্ত করেন নাই। এই জন্য বলবো গণমাধ্যম অনেকেরই আছে বলে পাহারাদার, উনি পাহারাদার পালেন নাই, আমরা সাক্ষী। উনি স্যাক্রিফাইস করেছেন, গণমাধ্যমকে জনগণের যে সত্যিকার মুখপত্র এটি উনি বানিয়েছেন।
এইটা আর একটা দ্বিতীয় বাবুল শাহ বাংলাদেশে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি অস্ত্র হিসেবে গণমাধ্যমকে ব্যবহার করেন, একমাত্র চেয়ারম্যান স্যার এই জায়গায় ব্যতিক্রম। বিএম জাকির ভাই, এই জায়গায় আমরা ফিরবো, আরেকটা বিরতির সময় হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা আপনার সুবাদে বলতে চাই, একজন গণমাধ্যম কর্মীকে সম্মানিত করবার যে রীতি তিনি শুরু করেছেন বাংলাদেশে, তা এখন প্রত্যেকটি হাউসে চর্চিত হয়। এই জন্য অন্তত তিনি পথিকৃত হয়ে থাকবেন আমাদের টেলিভিশন কর্মীদের মাঝে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দর্শক, আয়োজনের শেষ বিরতি থেকে ফিরলাম, আপনাদের সাথে আছি আমি নাদিরা আঞ্জুম মিমি, আমি জুলহাস জুবায়ের আছি। আমাদের সাথে আজকে অতিথি আছেন বিএম জাহাঙ্গীর, যিনি উপসম্পাদক দৈনিক যুগান্তর। জাহাঙ্গীর ভাই, আরো একবার ওই প্রসঙ্গটা আসতে চাই যেটা বলে আমি বিরতিতে গিয়েছিলাম। গণমাধ্যম কর্মীদেরকে সম্মানই দিয়েছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা চমৎকার জায়গায় তিনি এনে দিয়েছেন, যেটা পরবর্তীতে অনেকে বেঞ্চমার্ক হিসেবে ধরে নিয়ে এখনো ফলো করছেন। তার শিল্পপতি সত্তার দিকে একটু জানতে চাই, কারণ এখন অনেকেই দেশের বাইরে বিত্ত বৈভব স্থানান্তর করে নিয়ে যান বা টাকা পাচার করেন নির্দ্বিধায় দিনের আলোতে। এরকম প্রচুর ঘটনা আমরা প্রতিদিন গণমাধ্যম কর্মী হিসেবে জানি এবং জানাই। এই একটা জায়গায় চেয়ারম্যান স্যার ব্যতিক্রম, কিভাবে দেখেছেন একজন গণমাধ্যম কর্মীর দৃষ্টি দিয়ে বলবেন? সত্যি ব্যতিক্রম। যদি ওনার সাথে কেউ কথা বলতেন ব্যবসা বাণিজ্য শিল্প নিয়ে, অবাক হয়ে যাবেন। এই বিষয়ে যারা বিশ্বের সেরা পণ্ডিত শিক্ষক আমি মনে করি তারাও হতবাক হয়ে যাবেন। আমি আপনাকে দু একটা উদাহরণ দিতে পারি। যেমন উনি বলতেন, জাহাঙ্গীর, আমি যদি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম, আমি যদি এই হইতাম, তাহলে এই বাংলাদেশ আমি 2 বছরে বাংলাদেশের চেহারা পাল্টাই দিতাম। তাহলে সব ভুল পলিসি। রাষ্ট্র ব্যবসা করবে না, রাষ্ট্র দিবে পলিসি। তাই বললাম, বলেন তো আমাদের ফর্মুলা। উনি অনেকগুলো ফর্মুলা বলেছেন। যেমন ধরেন, বলছে রাষ্ট্র আমাকে একটা পলিসি দিবে যে যে তুমি বাবুল সাহেব আমাকে বলো যে আগামী 2 বছরে এরকম আমার 50,000 1 লাখ শ্রমিকের লোকের কর্মসংস্থান হতে হবে, কি লাগবে। আমি বলতাম যে আমার লাগবে 10,000 কোটি টাকা। আমি বন্ড দিয়ে দিতাম, বলতাম যে আমি আপনি লিখে দিচ্ছি, এই ঠিক 5 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে আমি আপনার দিয়ে দেবো। গভর্নমেন্ট আমাকে কী দেবে? এই টাকাটা দিবে এবং এই সময় আমাকে সুদ নিবে না। এই যে আমি ঠিক এই টাইমের মধ্যেই আমার শিল্প আমি দাঁড় করাতাম, দেশ স্বয়ংসম্পূর্ণ হতো। এবং উনি বলতেন যে কাঁচামালে সমৃদ্ধ হতে হবে। বাংলাদেশ আজকে শিল্পের কাঁচামাল আমদানি করে বানাতে যে শেষ হয়ে গেছে। আমাদেরকে ইনহাউস র মেটেরিয়ালস তৈরি করতে হবে। বাংলাদেশের পলিসি সম্পূর্ণ ভুল। র মেটেরিয়ালস বলতে গার্মেন্টস, একটা দর্জিগিরি বলতেন উনি, কিন্তু বলতেন যে সব আমরা সব জামা সুতা সব কিছু আমরা সেলাই করি। উনি বলতেন কাঁচামাল তৈরি করতে হবে। যে কারণে দেখবেন যে ওনার সমস্ত ফ্যাক্টরিগুলো এদিকে যাই বলতেন যে আমাদের সরকারের, আমাদের রাষ্ট্রের শিল্প ব্যবসার পলিসি ভুল। ব্যবসাদের ডেকে বলবে তোমাদেরকে এই পলিসি দিলাম, এই সাপোর্ট দিলাম, এই সময় দিলাম, এবং এই টাইমটা তোমাদের অকাবাদ থাকলো, কোনো সুদ নেওয়া হবে না। এই হয়ে বাংলাদেশ মেরাকিলি আগায় বলে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় আমি এত ডলার আমি নিয়ে যাব। কিন্তু এই তো নেতা নাই, আমাদের নেতা নাই। বরঞ্চ বাংলাদেশে হলো দেখে কি এই শিল্পপতি এত বড় লোক কেমনে হচ্ছে, এত শিল্প কেমনে বানাচ্ছে, হিংসা, আমার টাকা দেয় না কেন? আরে বলো যে আমি করি পরিশ্রম করে, রাত দিন পরিশ্রম করা মানুষ, কিন্তু উনি একজন, এটা কেউ দেখে না। উনি 17 ঘন্টা 16 ঘন্টা কাজ করতে তরুণরা হাঁপিয়ে উঠতেন। এই যে বললেন শিল্প, উনি একমাত্র ব্যক্তি যেই শিল্প উনি করতে পারতেন 200 কোটি টাকায়, অন্য গ্রুপের লাগবে 400 কোটি টাকা। উনি বুঝতেন ম্যারাকেলটা। উনি নিজে হাতে কিন্তু অনেক কিছু তৈরি করতেন, নিজে কিনতেন, পরিশ্রম করে উনি নিজে যে মাল কিনতেন। বলতেন জাহাঙ্গীর, কেনার মুখে লাভ, তোমার বিক্রির সময় লাভ না, কেনার মুখে লাভ, কিনতে লাভ করতে হবে। উনি নিজে যে কষ্ট করে এত বড় শিল্পপতি পারতেন আরাম করতে। উনি চায়নায় যে বিদেশে যে এই যে দিনের পর দিন থেকে নিজে ফেয়ারে মেলায় যে কিনতেন, যে সেখানে কিনলে, এবং কিন্তু একটা জিনিস উনি কখনো কোয়ালিটিতে ছাড় দেন নাই, ছোট করে কিছু চিন্তা করেন, ছোট করে সব কোশ্চেন বড় করে নাম্বার 1। দেখেন এই যে আজকে আমাদের হবিগঞ্জ বিশাল ফ্যাক্টরি, 7টা একটা ফ্যাক্টরি, বিশাল ফ্যাক্টরি। এই যখন এই ফ্যাক্টরি তৈরি হয়, আমি নিজে বহুবার গিয়েছি, আমাকে নিয়ে গিয়েছে, তো মাটি তৈরি, এইটা উনি ওনার জুতা খুলে উঠায়া কাদার মধ্যে উনি হাঁটছেন, উনি নিজে দেখতেন যে এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে, নামতেন। এরকম শিল্পপতি পাওয়া যাবে? আর একটা দেশকে ভালোবাসতেন অসম্ভব। মানুষ বলতে পারে সম্পূর্ণ ফোকাস, মিথ্যা কথা, দেশটাকে ফিল করতেন। জাহাঙ্গীর, এই যে এরা সব দেশের বাইরে টাকা পাচার করে নিয়ে যায়, দেশ শেষ হয়ে যাচ্ছে, টাকা দেশে রাখতে হবে, দেশে বিনিয়োগ করতে হবে,
দেশের কর্মসংস্থান বাড়াতে হবে। দেশ যদি না আগায় কারোর কিছু হবে না। খুব বেশি সময় নেই বিপিন জাহাঙ্গীর ভাই, একটু 1 মিনিটে শুনতে চাই। এই যে রাজনৈতিক সংকট বা সংকটাবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি বা যাচ্ছি, এই সময় একজন নুরুল ইসলামের অনুপস্থিতি কিভাবে আপনি বোধ করেন? সম্ভব ফিল করি। ওনার রাজনৈতিক দর্শন অসম্ভব। এখনকার যারা পলিটিক্স করে শিশু, আমি দেখছি যে অনেক মন্ত্রী ওনার কাছে আসতেন, বাবুল ভাই আপনি মন্ত্রী হলে খুব ভালো হতো। আজকের এই মুহূর্তে চেয়ারম্যান স্যারের মতো একজন লোক দরকার ছিল। উনি 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 পারতেন। আজকে যে আমরা অনেক ধরনের কনস্পিরেসির মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা গত একটা বছর নানান রকম কনস্পিরেসি, দেশি বিদেশি কনস্পিরেসি, নানান রকম সংখ্যা উদ্বেগের মধ্য দিয়ে, কিন্তু হাল ধরার একজন সাহসী লোক নাই। এই মুহূর্তে চেয়ারম্যান স্যারের দরকার ছিল বাংলাদেশে। আমাদের খুবই আফসোস যে আজকে ওনার মতো লোক নাই। থাকলে দেশের রাজনীতি এই সংকটে উনি হাল ধরতে পারতেন, ব্যবসা করতেন, কিন্তু উনি যে মেধা, ওনার যে বুদ্ধি, উনি পরামর্শ দিতে পারতেন। আমি দেখেছি, কিন্তু অনেকে জানে না, বহু মন্ত্রী এমপিরা ওনার কাছে আসতেন পরামর্শ করতেন। হ্যাঁ, মানুষ জানে না। তো নুরুল ইসলাম বাবুলকে যারা কাছ থেকে না দেখেছে তারা জানবে না, বুঝবে না। ও আরেকটা কথা বলি, সময় মনে আপনার খুবই কম। বাংলাদেশে দেখবেন যে অনেক শিল্পপতি আছেন, মারা যাওয়ার পরে তাদের ফ্যামিলির মধ্যে কত দ্বন্দ্ব সংঘাত, কত বিরোধ, এক্সেপ্ট যমুনা গ্রুপ। উনি একটা বন্ডিং তৈরি করে গেছেন জীবদ্দশায়। ফ্যামিলি বন্ডিং কাকে বলে উনি দেখিয়ে গেছেন। কারণ তার উত্তরসূরিদের মধ্যে একেবারে তার শিক্ষাটা দুপুরে আছে। একসাথে খাওয়া, ছেলে মেয়ে সবাইকে আজকে উনার আদর্শ ওনার সন্তানরা ধরে রেখেছেন। বিএম জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করেছি যে ব্যক্তিত্বকে, শুধু একজন পিতা নন, একজন সফল শিল্পপতি, সফল দেশপ্রেমিক এবং সবকিছু ছাপিয়ে একজন চমৎকার সচেতন মানুষকে আমরা হারিয়েছি, গণমাধ্যম বান্ধব মানুষকে আমরা হারিয়েছি। শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছি তাকে এবং তার বলে যাওয়া সেই সত্য, সাদাকে সাদা এবং কালোকে কালো বলবার যে মনন তিনি আমাদের মাঝে সৃষ্টি করে গেছেন, তারও শত সহস্র বছর আমাদের মাধ্যমে সংক্রমিত হোক পুরো জাতির মধ্যে, এই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি এখানে।